জি স্যার। তো এখানে আসলে মুখস্থ করার তেমন কিছু নাই, বেশি পড়ারও কিছু নাই। এক্সাম রুমে বসে যতটুকু অ্যান্সার করতে পারেন বুঝে বুঝে আর কি। হ্যাঁ, অবশ্য না বুঝলে একটু প্রবলেম আছে, কারণ এখানে আন্দাজে লিখতে পারবেন না যদি না বুঝেন আর কি কোন একটা ব্যাপার। এনিওয়ে স্যার আমরা, আমাদের ফার্স্ট হ্যাঁ কয়েকটা লেকচারে তো অনেক থিওরি। স্যার কি কি থিওরি পড়বো, মুখস্থ করতে হবে কি কি? বললাম যে আপনাদের মুখস্থ কিছুই করার দরকার নেই, যতটুকুই পড়াইছে ওটুকুই বুঝে ফলে যাবেন, একটু বুঝে যাবেন আর কি। আর কোয়েশ্চনটাও বুঝে অ্যান্সার করবেন সিম্পলি। ওকে স্যার। এনিওয়ে আমরা একটু তাইলে আগাই। হ্যাঁ, আমরা এগুলো তো পড়ছি, সার্চ অ্যালগরিদম গুলা। তো ওই দিন আপনারা কয়েকজন বলতেছিলেন যেহেতু একটু অ্যালগরিদম গুলা দেখানোর জন্য, তো আমি দেখি একটা বা দুইটা একটু দেখাবো। আসলে বেসিক্যালি আমি যেটা চিন্তা করি, এটা হয়তো অ্যালগরিদমের ক্লাস না, তো হয়তো ধরে নিয়েছিলাম আপনার অ্যালগরিদম গুলো করে আসছেন। এখন আমি হয়তো আর একটু করে রিফাইন করবো আপনাদের সেই, মানে লাস্টে যে লেকচার গুলো করছিলাম আর কি। তাহলে এগুলো তো সবগুলো করছে নয়, আমি একটু বিএফএস অ্যালগরিদমটা আমি এখানে হয়তো এইটুকু দেখাইছিলাম আপনাদের, এখন আর একটু ডিটেলস দেখাবো আর কি। হ্যাঁ, যেমন বিএফএসটা কি? ব্রেথ ফার্স্ট সার্চ, এই তো। এখানে কোন ডেটা স্ট্রাকচারটা ইউজ করা হয়? স্যার স্ট্যাক। স্ট্যাক। ওকে, তাহলে আমরা এখানে একটু হিন্টস পেলাম, এখানে আমাদের ইউজ করতে হবে স্ট্যাক। তাই অন্য কেউ? বিএফএস কি স্ট্যাক ইউজ করে নাকি কিউ ইউজ করে? স্ট্যাকই ইউজ করে। আপনারা পড়ে আসছেন, কিছু কিছু পড়ছেন আপনারা? স্যার রিসেন্টলি পড়া হয় নাই। বিএফএসটা স্ট্যাক নাকি কিউ ইউজ করে? কিউ স্যার, স্যার কিউ। তো এখন এই ব্যাপারগুলো একটু মনে হয় খুব ভালোভাবে বুঝে তারপর আসলে এনসার করা লাগবে আর কি। এটা কি আসলে স্ট্যাক ইউজ করে না কিউ ইউজ করে? তো এটা আমরা আসলে কিউ ইউজ করি। হ্যাঁ, তো এক্ষেত্রে আমাদের একটা এমটিকিউ প্রথমেই আপনাদের যেটা করতে হবে সেটা হলো একটা এমটিকিউ নিতে হবে। আমি জাস্ট এখানে ব্রিফলি অ্যালগরিদমটা বলতেছি, যেহেতু আপনারা এটা একটু অ্যালগরিদমটা বুঝতে চাইছেন। তো আমি আগে এখানে বলতেছি, আরেকটা পরে হয়তো একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো। স্যার কিউটা কেন হয়েছে একটু শর্ট করে বলবেন? কিউর কনসেপ্টটা কি? স্ট্যাকের কনসেপ্টটা কি? স্যার স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। স্ট্যাক হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। না এনিওয়ান স্যার, এলস? লাস্ট ইন ফার্স্ট আউট। আর কিউ হচ্ছে ফার্স্ট ইন ফার্স্ট আউট। কিউ হচ্ছে আপনার ফার্স্ট ইন ফার্স্ট আউট। জি আপনার, স্যার। আপনাকে তো দেখি রোজাই ধরছে মনে হয় বেশি। না স্যার, একটু মোটামুটি আর কি। আচ্ছা, যাক, অসুবিধা নাই। কিউটা হলো ফার্স্ট ইন ফার্স্ট আউট, আর স্ট্যাকটা আমি যেহেতু এখানে স্ট্যাক না, তাহলে তো ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আমার কিউটা যদি আমি এভাবে বলি, যেমন কোনো কিছু টিকেট করাবেন আপনাকে, তাহলে একটা কিউতে দাঁড়াতে হবে, যে প্রথমে আসবে সে কিউতে দাঁড়াইলো 1 2 3 4 5 6 এভাবে। কিউতে সবসময় এন্ট্রি হবে লাস্ট পজিশন থেকে, আর এক্সিটটা নিবে ফার্স্ট পজিশন থেকে। এই জন্য এটাকে বলা হয় ফার্স্ট ইন ফার্স্ট আউট। অর্থাৎ আচ্ছা
এক্সিটটা নিবে হবে এই পাশ থেকে, এন্ট্রিটা হবে সবসময় এই পাশ থেকে। এটা হলো কিউ অথবা ফিফো, ফার্স্ট ইন ফার্স্ট আউট। অন দ্য আদার হ্যান্ড স্ট্যাকটা কি, সেটা হলো লাস্ট ইন ফার্স্ট আউট। এটা কি, যেমন আপনার আমরা যখন বুফে খাই তখন হয়তো আমাদের প্লেটগুলো এভাবে একটার উপর একটা এভাবে সাজিয়ে দেওয়া হয়, আমরা জাস্ট যেটা লাস্টে সাজানো হয় সেটাকেই পপ করি বা সেটাই নিয়ে থাকি। একদম প্রথমে যেটা আছে যেমন এটা, এটা তখন হলো আপনাকে একদম লাস্টের দিকে এক্সিট নিতে হয়, যদিও এটা প্রথম এন্ট্রি। তো সুতরাং আমরা এখন আসলে এটা নিয়ে বেশি আলোচনা করব না, যেহেতু এটা আমাদের এখন বিষয় না, আমাদের বিষয় হলো কিউ। তো প্রথমে আমরা একটা এমটি কিউ নিব, আর সেটাকে একটু এমটি কিউটাকে জাস্ট ওই যে ইনিশিয়ালাইজ করা, এখানে সেই কাজটা করব 2 নম্বরে। তারপর এনকিউ মানে কি, এনকিউ জিনিসটা হলো স্যার এই নোট। অ্যাড করা আর কি স্যার, একটা ভ্যালু অ্যাড করা আর কি। গুড, ভেরি গুড। তাহলে আমার প্রথমে আমার এখানে আসতেছে কি, একদম ইনিশিয়াল স্টেজে হলো আপনার এগুলা সবগুলো হলো এমটি কিউ, কোনো কিছু নেই। তাইলে আমার এমটি কিউ করলাম, এটাকে ইনিশিয়ালাইজ করলাম, এরপরে এন কিউ করলাম। এটা শব্দটা খেয়াল রাখবেন, এন কিউ। সুতরাং এটা এন্ট্রি করতেছে, ঠিক আছে। এখন আমি একটা উদাহরণ হিসাবে একদম সিম্পল একটা উদাহরণ ধরেন, এ বি সি। তাহলে এখন আমি যেহেতু এনকিউ করবো স্টার্ট নোটটা কোনটা, এ। সুতরাং আমাকে এখানে এন্ট্রি করতে হবে কোনটা, এ স্যার। ওকে গুড। এখানে জাস্ট এন্ট্রি হবে আমার এ নোট। এখন যেটা আপনি এন্ট্রি করবেন সেটাকে বলবেন ভিজিটেড, সেটাকে বলতে হবে কি, ভিজিটেড। যেহেতু আমি অলরেডি এটাকে টাচ করছি, জাস্ট ভিজিটেড। এখন আমি হয়তো প্রসেস কমপ্লিট করে নাই, বাট এটা আমি ভিজিট করছি, এই স্ট্যাটাসে আছে। ওকে, তাহলে আমি এই প্রথমটা যেটা আমি এন্ট্রি করলাম সেটা এজ এ ভিজিটেড হিসেবে থাকবে। তাহলে এটা ছিল পুরাটা আমার একটা কিউ। এখানে আমার এন্ট্রি পজিশন হলো জাস্ট এ, মানে এন্ট্রি আছে একটা। তাহলে এখন কিউটা, এই পুরা কিউটা আমাকে আস্তে আস্তে কি করতে হবে, এমটি করতে হবে। অর্থাৎ আমরা ভিজিট করতে করতে যখন একদম লাস্ট নোটে চলে আসবো তখন হলো আমাকে এটা ফিনিশ বা এমটি করা লাগবে আর কি আস্তে ধীরে। তাহলে এটা ঢুকলো। এখন বলতেছে ডিকিউ। ডিকিউ মানে কি, একটা আমি একটু আগে বললাম এনকিউ, এখন করবো আমরা কিউ থেকে বের করা। ভেরি গুড। তাইলে এনকিউ যেহেতু করলাম, এটাকে আমি ডিকিউ করব। ডিকিউ মানে বের করে ফেলবো। তাহলে এটাকে আমি বের করে নিই, এটাকে বের করে নিলাম। এখন একটা জিনিস বের করার সাথে সাথে কিউর ক্ষেত্রে যেটা হবে, এটার পিছনে যারা আছে, আর আমি যদি গ্রাফের ভাষায় বলি, এটার সাথে কানেক্টেড যারা আছে তাদেরকে এখানে কিউতে আপনাকে এনকিউ করতে হবে। তো তার আগে আমি এই যে এটা আমি যে বের করলাম, এটা যদি আর কোনো প্রসেস বাকি থাকে, প্রথমে আমি বলছিলাম এটা ভিজিটেড, এখন এটাকে আমরা প্রসেস করে নিব। এটাকে আমরা এখন প্রসেস করব, এই যে প্রসেস করব এটা। আর দ্বিতীয় হলো এটা যতগুলো আপনার কানেক্টেড থাকবে, এটা যতগুলো, যেমন এটা কানেক্টেড আছে বিএসসি, এগুলোকে আপনাকে ইমিডিয়েটলি এখানে মানে এনকিউ করে নিতে হবে। এইটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে গুড। তো এই এটা এনকিউ করলাম। তো এই প্রসেসটা এরপর হলো কন্টিনিউয়াস হতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার টোটাল গ্রাফটা ভিজিটেড অবস্থায় হয়। যেমন এখন আমি এটাকে একটু এক্সপান্ড করি, কথার কথা ধরেন এটাকে আমি বি ডি আর ই হইল। তাহলে এখন এর কাজ শেষ হওয়ার পরে আমার আসবে কি ডিকিউ। যেমন এখন তাহলে আমার এই কাজ এটুকু পর্যন্ত কাজ শেষ। এখন এটা আমার লুপ আকারে চলতে থাকবে, হোয়াইল কিউ ইজ নট এমটি। তাহলে এখনো এমটি না। এখন কি এমটি? এখন কিন্তু এমটি না। কি আছে এখানে এলিমেন্ট হিসেবে, বি আর সি। সুতরাং সরি 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 সরি, সিটা তো যাবে না। এখন হলো আমার কি, এই বিটাকে আমার ডিকিউ করে এখানে চলে আসতে হবে। বিটা এখানে ডিকিউ করে এখানে চলে আসলাম।
এখন বি এর জন্য যেগুলো ছিল, বি এর সাথে কানেক্টেড যেগুলো ছিল সেগুলোকে আপনাকে এনকিউ করতে হবে। এটুকু কি ক্লিয়ার? স্যার এটা আরেকবার একটু বলবেন? আরেকবার একটু বললে ভালো হয় স্যার। আচ্ছা, এইটুকু তো বুঝছেন নিশ্চয়ই, এখানে তো কোনো সমস্যা নেই। না স্যার। তাহলে এই যে যেই লুপটা আছে, বললাম যে কিউ নট এমটি, এখানে দেখেন কিউ নট এমটি। এখন কি কিউ এমটি? না স্যার। কিউ নট এমটি। এর যদি নট এমটি হয়, ডি কিউ এনোট এন ফ্রম কিউ, তাহলে কিউটা কি ছিল আপনার এই পাশ থেকে, এই যে এই পাশ থেকে কি হবে, এন কিউ করতে হবে, সরি ডি কিউ করতে হবে। খেয়াল আছে? আমি বারবার বললাম যে এই পাশ থেকে হলো এটাকে ডি কিউ করা লাগবে, তাইলে বিটাকে কি করবেন আপনি, ডি কিউ করবেন, তাই না? জি স্যার। জি স্যার। এই ডি কিউ করে ফেললাম, সাথে সাথে তাহলে এটা এই যে প্রসেস করলেন, এটাকে আপনি বললেন যে প্রসেস করেন, প্রসেস করলেন বিটাকে, আবার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে কিভাবে, বি এর সাথে যে কানেক্টেড এই নোড গুলো আছে সেগুলোকে এনকিউ করতে হবে। তাহলে বি এর সাথে কানেক্টেড কি কি? স্যার ডি আর ই। তাইলে এই ডি আর ই, এই তো সিচুয়েশন এইটাই তো হবে, তাই না? জি স্যার। এইটুকু ক্লিয়ার সবার? জি স্যার। জি স্যার। স্যার স্যার যদি সি আগে নিতাম, বি এর আগে সি নিলে? তাতে কোনো প্রবলেম নাই, তাহলে আপনাকে আগেই এটা তাহলে এভাবে করতে হইতো, তাহলে আপনি এভাবে চাচ্ছেন, জি স্যার। তাহলে অসুবিধা নেই, একই কথা। তাহলে আমি ওভাবেই যাই, আপনি যেহেতু ওটা কোয়েশ্চেনটা করছেন, তাহলে আমি সি কে কি করব, এখানে বাইরে দিব। তাহলে সি এর সাথে কানেক্টেড কিছু আছে? না স্যার। নাই। তাহলে এটা নিয়ে আর কিছু করার নাই, যেহেতু এখন আর কোনো কানেক্টেড কিছু নেই। এখন আমাকে তাহলে ডিকিউ করতে হবে কোনটা, তাহলে সি এর কাজও শেষ। এখন ডিকিউ করতে হবে স্যার, কোনটা? বি। বি। ভেরি গুড। এখন আমি বি যখন করলাম, বি যখন আমি এটাকে ডিকিউ করলাম, তাহলে এনকিউ করা লাগবে কি? স্যার ডি আর ই। ডি আর ই। গুড। স্যার এটা কি ই আর ডি হবে না স্যার? এগুলো আপ টু ইউ, আপনি শুধু লেভেল যদি ঠিক বলে রাখেন এটা কোনো ব্যাপার না। আপনি আমি কি যা প্রথমবার তো স্যার রাইট থেকে নিলাম, স্যার পরের বার সেটা লেফট থেকে নিতে পারবো? আপনি লেভেল ঠিক রাখলে কোনো প্রবলেম নাই, এটা ওকে স্যার। বুঝছেন না? তারপরে হলো আপনি হলো একই আপনি যেভাবে ফলো করেন সেটাই মানে পুরোটাই ফলো করবেন আর কি, কিন্তু লেভেলটা যাতে কোনো রকমে, এটা যেমন ফার্স্ট লেভেল এটা আপনাকে প্রথমে করতেই হবে, এটা সেকেন্ড লেভেল, এটা এটা শেষ করেই আপনাকে থার্ড লেভেলে যেতে হবে, কারণ কিউর কনসেপ্টটাই হলো সেটা, আপনি লেভেল ওয়াইজ গুলো শেষ করতে হবে। ঠিক আছে? এখন আমার যদি বিটাকে আমি এনকিউ করলাম, তাহলে আমি কথার কথা ধরেন ডি আর কি করলাম, তাহলে এখন আমি ডিকিউ করব কোনটা? স্যার ডি। গুড। তাহলে আমি ডি করলাম, এখানে তাহলে ডি শেষ। এরপরে আমার তো ডি এর যেহেতু আমার আর কিছু নাই, ডি এর যেহেতু কিছু নাই, সুতরাং এটার আর কিছু এনকিউ করার নাই, আর কিউ এখনো এমটি না। এরপরে প্রসেস করতে হবে কি? স্যার ই। এটা হলো আমি একদম কমপ্লিট ভিজিটটা আপনাদের দেখালাম, ঠিক আছে? তো হয়তো এরকমও হইতে পারতো, আপনি এই আপনার টার্গেট নোট মনে করেন এটা, এটাও হইতে পারতো ইনিশিয়াল গোল স্টেট, সরি ইনিশিয়াল স্টেট এটা, গোল স্টেট এটা। তো যে মুহূর্তে ডি আসবে, এ থেকে শুরু করলেন, সি প্রসেস করলেন, বি প্রসেস করলেন, ডি প্রসেস করলেন, আপনার তো গোল স্টেট রিচ করে গেছেন, সেক্ষেত্রে এটুকুতে কিন্তু এটা এই ভিজিটটা বা এই প্রসেসটা টার্মিনেট হয়ে যাবে। অর্থাৎ আপনার যদি হয় গোল স্টেট আপনি কোনো একটা ইন্টারমিডিয়েট পর্যায়ে পান, সেক্ষেত্রে ওইটুকুতেই টার্মিনেট হয়ে যাবে, অথবা যদি মনে করেন গোল স্টেটটা নাই,
কথার কথা আপনাকে এখানে ভিজিট করতে বলছে আরেকটা, ধরেন এফ। এফ কি এই গ্রাফের মধ্যে আছে? না স্যার। সেক্ষেত্রে এই ভিজিটটা, এই গোল স্টেটটা আমাদের কি হবে? ফেইল স্টেট হবে। এটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে আমরা এই অ্যালগরিদমটা মনে হয় বুঝলাম। এই পর্যন্ত কারো যদি কোনো এফটা কি ফেল হবে? আপনার, আমি বললাম এখানে এই গ্রাফের ক্ষেত্রে আপনাকে গোল স্টেট দিল এফ, ধরে কথার কথা। জি স্যার। আপনি কি এফ কে পাবেন এখানে? না স্যার। তো সেক্ষেত্রে এটা হলো গোল স্টেট আপনার রিচ করার মতো সিচুয়েশনে নাই, এর জন্য একটা রিটার্ন ফেল। কিন্তু পক্ষান্তরে যদি আমার গোল স্টেট হয় ডি, আমি বলতেছি সেক্ষেত্রে আপনার এই এই লুপটা কতটুকু চলবে? এইটুকু চলবে। এই পর্যন্ত কি আর যাওয়ার দরকার আছে? না স্যার। ওকে, সো ফার কারো কোনো কিছু ক্লিয়ার বা আনক্লিয়ার আছে কিনা? এই বিএফএসটা একটু ক্লিয়ার হয়ে নেন, কারণ আপনার এটা তো আনইনফর্ম সার্চ। আবার এরপরে যদি ইনফর্ম সার্চের ক্ষেত্রেও আসে, যেমন এ স্টার সার্চ যদি আমরা একটা দেখি, সেক্ষেত্রেও আপনার এই কনসেপ্টগুলো কাজে লাগবে। সো প্লিজ, এখন পর্যন্ত যদি যাদের ক্লিয়ার না থাকে একটু করে হ্যান্ড রাইজ করুন। আশা করি সবাই বুঝতে পারছেন তাইলে। জি স্যার। তো তো অ্যালগরিদম যদি লিখতেও দেয়, আপনারা মোটামুটি এটাও লিখতে পারেন। আর এখানে মনে হয় আমি শেষে ওই যে বই একটাও আমি অ্যাড করে দিয়েছিলাম সম্ভবত, চাইলে। কিন্তু এখানে ব্যাপারগুলো একই। হ্যাঁ, তো এগুলো তো আসলে একটু বেশি হাই লেভেলের, মানে হয়তো বইয়ের স্টাইলে এখানে নাই। এই যে যেভাবে আছে আপনারা চাইলে এটাও ইউজ করতে পারেন, কিন্তু ওই অ্যালগরিদম আর এই অ্যালগরিদম কিন্তু দি সেম থিং। তো এটা আপনারা যেটা ভালো মনে করেন, বা মোট কথা আমি এইটুকুতে যদি আমি বুঝতে পারি, দ্যাটস এনাফ। এ হলো ব্যাপার। স্যার আপনার এই স্লাইডটা কি আপডেট স্লাইড? হয়তো এটা আপডেট স্লাইড না, আমি এটা আপ করে দিব আজকে ইয়ার পরে, ঠিক আছে, ক্লাসের পরে। ওকে স্যার। ওকে, তাহলে আমি ডিএফএসটা এখন আনইনফর্ম সার্চের ক্ষেত্রে একটা দেখাচ্ছি, আর ইনফর্ম সার্চের ক্ষেত্রে একটা দেখাই তাহলে, না? স্যার একটু কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার আমাদের পরীক্ষায় কি প্রবাবিলিটি থাকবে? হ্যাঁ থাকবে তো। মানে স্যার আমাদের যদি একটু মানে কি টাইপের কোশ্চেন থাকবে ওইটা একটু বলতেন তাহলে ভালো হতো। মানে এগুলো তো আপনি ক্লাসে পড়াইছেন, এগুলো তো আমরা মানে ক্লাসেও বুঝছি, কিন্তু কোশ্চেনটা কি টাইপের থাকবে ওইটা নিয়ে একটু বললে ভালো হতো। যেমন প্রবাবিলিটি থাকবে কিনা, বা হচ্ছে অ্যালগরিদম কি আমরা সিনারিও থেকে অ্যালগরিদম লিখবো, বা থিওরি থাকবে কিনা, এগুলো নিয়ে একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, যেমন এই অ্যালগরিদমটা বলি, আমি একটা সিনারিও দিব, কথার কথা। অবশ্য আমি প্রশ্ন তো আমি করি না, যেই করুক আর কি। আমি তো বললাম সিনারিও বেসড কোয়েশ্চেন হবে। সেই সিনারিওতে মনে করেন বললাম যে আপনি এই যে গোল স্টেটে পৌঁছার জন্য কোন অ্যালগরিদমটা ইউজ করবেন বা কেন ইউজ করবেন, অ্যালগরিদমটা লিখেন। ঠিক আছে, তো এখন আপনি কি আনইনফর্ম সার্চ ইউজ করবেন নাকি ইনফর্ম সার্চ ইউজ করবেন, কেন করবেন, এটা একটু লিখবেন। আর হয়তো অ্যালগরিদমটা এভাবে একটু ব্রিফলি লিখে দিলেন। স্যার আমাদের প্রবাবিলিটি শুধু কি স্যার কন্ডিশনাল প্রবাবিলিটি পর্যন্ত? অলমোস্ট। আচ্ছা, আমি প্রবাবিলিটিটা একটু পরে আসতেছি, অ্যালগরিদমটা এটা একটু শেষ করি। এখানে জাস্ট আমি আরেকটা অ্যালগরিদম একটু করে কি বুঝিয়ে দিব আপনাদের। জি স্যার। স্যার সবগুলো একটু রিক্যাপ করে দিলে ভালো হতো। আপনি তো, আমি একটা সিনারিও দিলে বা আমরা একটা সিনারিও দিলে সেখানে হয় আনইনফর্ম সার্চ চালাবেন আর না হয় ইনফর্ম সার্চ চালাবেন, ঠিক আছে? তো ইনফর্মড এর ক্ষেত্রে একটা দিচ্ছি আর আনইনফর্মড এর ক্ষেত্রে একটা দিচ্ছি। তো
তো আমরা এরপরে হয়তো একটু প্রবাবিলিটিও দেখবো আর কি। স্যার ডিএফএস কি পড়বো না? পড়বেন না কেন? এখন বিএফএস আপনাকে দেখালাম, ডিএফএসটাকে একটু পড়বেন না, নাকি ওটাও দেখে দিতে হবে? স্যার এটা যদি কম ইম্পর্টেন্ট হয় তাহলে পড়বো না। আহ, আচ্ছা আপাতত অন্তত একটা একটা দেখেন আর কি। হ্যাঁ, ওকে স্যার। মানে ইনফর্মড আর আনইনফর্মড কোন চার্জটা কখন, আচ্ছা এখানে তাহলে ওটাও আমি একটু বলি। তো বিএফএসটা কখন চালাবো আসলে? আসলে এটা কি জানেন? এটা তো কোয়েশ্চনে আসে, যেমন এটা আপনার আনইনফর্মড মানে কি, টোটাল গ্রাফটা সম্বন্ধে বা টোটাল নেভিগেশন সম্বন্ধে আপনার আইডিয়া নেই, আপনি ব্লাইন্ডলি চালাচ্ছেন, এটা হলো আনইনফর্মড। ঠিক আছে, সেক্ষেত্রে হলো আপনি বিএফএস চালাবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা একটু আগে আসলে তাড়াতাড়ি শেষ করতে হবে, আপনারও টায়ার্ড, পরীক্ষাও ভালো হয় না বলতেছেন। স্যার আজকে একটু টাইম দেন আমাদেরকে। আচ্ছা ওকে, দেখি তাহলে কতটুকু যেতে পারে। তাহলে বিএফএসটা গেল, এখন আমরা একটু এটা দেখি, আর একটা দেখি আপনার এস্টার সার্চ। তো এইটা কি ইনফর্ম সার্চ, এটার মানেটা কি আসলে? মানে স্যার এখানে আমাদের কস্ট বা কিছু দেওয়া থাকবে? আপনার কিছু ইনফরমেশন থাকবে, প্রথমে এটা বলেন, ঠিক আছে? আপনার টোটাল গ্রাফটা সম্বন্ধে বা টোটাল পাথ নেভিগেশনটা সম্বন্ধে হয়তো কিছু ইনফরমেশন থাকবে। এখন সেই ইনফরমেশন গুলোকে ইউটিলাইজ করে আপনি সার্চ অ্যালগরিদমটা চালাবেন। ঠিক আছে, তো এখন একটু আগে যেটা আমরা বিএফএস চালালাম, সেটা দিয়েও তো আমরা আসলে কিন্তু গোল স্টেটে পৌঁছে যাব যদি এটা এক্সিস্ট করে। তারপর আমাদের এসআরস অ্যালগরিদম কেন প্রয়োজন হয়? আমি বারবার একটা উদাহরণ দিচ্ছিলাম, আপনাদের মনে আছে? আমরা মনে করেন ড্যাফোডিল স্মার্ট সিটি থেকে সিটিতে যাব, কিভাবে যেতে পারি? আমরা দত্তপাড়া দিয়ে যেতে পারি, আমরা খাগান হয়ে আক্রান হয়ে যেতে পারি, তো বুথ অথবা আমরা এই রুস্তমপুর ঘাট দিয়ে যেতে পারি। এগুলো হলো এক একটা ওয়ে। তো ডিএফএস এর ক্ষেত্রে কি হবে, আপনার প্রত্যেকটা ওয়েকে আপনাকে এক্সপ্লোর করতে হবে। পক্ষান্তরে আমি যদি আসলে, যেহেতু আমার কিছু যদি ইনফরমেশন থাকে, কি ইনফরমেশন, যেমন আমি হয়তো বুঝতে পারি খাগান আক্রান দিয়ে যদি যাই সেক্ষেত্রে আমার হয়তো একটু সময় বেশি লাগবে, কিন্তু মেইন রুট দত্তপাড়া দিয়ে গেলে হয়তো আমার দেখা যাবে একটু রিক্সও আছে, ছোট রাস্তা, কোথাও স্টাক হয়ে গেলে আমরা যেতে পারবো না। রুস্তমপুর ঘাটে যেতে আমার ঘাট পার হতে হবে, হয়তো ঘাটটা বন্ধও থাকতে পারে। এ ধরনের কিছু ইনফরমেশন যখন থাকবে আমরা তখন হয়তো এস্টার সার্চ অ্যালগরিদম গুলো চালাবো। এখন কথা হলো কিভাবে এটা কাজ করে, কেন আমরা এটা চালাচ্ছি এরপরও? কারণ এটা আপনাকে সার্চ স্পেসটাকে একটু অপটিমাইজ করবে, অর্থাৎ মানে সবগুলা যত ধরনের পথ আছে সবগুলো এখানে এক্সপ্লোর করার দরকার নেই। সে অপটিমাল প্রথমে কিছু সে এস্টিমেট করবে, সে এস্টিমেট ধরে সে এক্সপান্ড করতে থাকবে। এটুকু কি ক্লিয়ার আপনাদের? Yes, sir. এনিওয়ান এলস? আর কারো কোনো এইটুকু পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। ওকে, ঠিক আছে, আমরা একটু অ্যালগরিদমটা দেখি। তো এস্টার সার্চের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন, এখানে একটা হিউরিস্টিক আপনাকে ইউজ করতে হবে। হিউরিস্টিক মানে কি? ওই পয়েন্ট থেকে এন্ড পয়েন্টে যেতে আমার কি পরিমাণ কস্ট বা লেন্থ অতিক্রম করা লাগতেছে? ইনিশিয়াল স্টেট থেকে গোল স্টেট পর্যন্ত পৌঁছতে আমার কি রকম কস্টিং আসতে পারে, এবং সেটা হবে অ্যাডমিসিবল কস্ট। আচ্ছা আমার মনে হয় আমি এটা একটা আপনাদেরকে আগে একটু উদাহরণ দিয়ে করি।
যেমন আমি একটা সিম্পল গ্রিড নিই, হ্যাঁ, একটা গ্রিড চার্জ দিয়ে গ্রিড নিয়ে করি, এবিসি ডি ই এফ জি এইচ আই। এটা কি 3x3 গ্রিড। ওকে, তাহলে এই গ্রিডটা মনে করেন আমার গোল স্টেট মনে করেন জি, এটার পয়েন্টটা কি 0/0, 0/0, 0, 1, 0, 2, এটা কত 1/0, 2/0, তার মানে এটা মনে করেন 2/2 হবে আর কি। এখন মনে করেন আপনার ইনিশিয়াল স্টেট মনে করেন এ, গোল স্টেট মনে করেন জি। ঠিক আছে, এখন যদি ইনিশিয়াল স্টেট এ হয়, গোল স্টেট যদি জি হয়, তাহলে আর আপনি এখানে কোঅর্ডিনেট গুলো জানেন। কোঅর্ডিনেট গুলো জানেন বলতে তাহলে 0, 2 পয়েন্ট থেকে শুরু করবেন, আপনি যাবেন হলো 0, 0 পজিশনে। তাহলে এখানে আপনার হিউরিস্টিক ভ্যালু কত হবে? এনিওয়ান? স্যার 2। ভেরি গুড। কেন 2? কারণ স্যার গোল স্টেটে যেতে যতগুলা মানে কস্ট হবে বা কোঅর্ডিনেট লাগবে আর কি। আচ্ছা, কোঅর্ডিনেটেড ডিসটেন্সটা যে বের করে এটা আসলে কোন ডিসটেন্স বলে, এটা কিভাবে বের করে? স্যার এটা বলতে পারি না। ম্যানহাটন ডিসটেন্স নামে কোনো কিছু শুনছিলাম কোনো সময়। জি স্যার। ইয়েস স্যার। তো এখানে মেইনলি এসএস অ্যালগরিদম ক্ষেত্রে এটা একটু ইউজ হয়, বা এই ধরনের গ্রিডের প্রবলেমগুলো সলভ করার জন্য এগুলো ইউজ করতে পারেন আপনারা। যেমন হিউরিস্টিক ভ্যালু ধরেন এইচ অফ এ, ঠিক আছে, এটা আমার মনে করেন এই ফাংশন, আমি আগে আপনার জেনারেল ইকুয়েশনটা লিখি। আপনার হিউরিস্টিক অফ আমি জেনারেল ইকুয়েশনটা যদি এভাবে লিখি, ফাংশন অফ এন, অর্থাৎ আমার টোটাল কস্টটা জি অফ এন প্লাস এইচ অফ এন। এটা মিনসটা হলো আপনার এটা হলো ইনিশিয়াল স্টেট থেকে ইন্টারমিডিয়েট স্টেট, আর এটা হলো আপনার ইন্টারমিডিয়েট স্টেট থেকে গোল স্টেট। আচ্ছা, এখন আপনি যখন শুরু করতেছেন এ থেকে শুরু, সুতরাং আপনি ইনিশিয়াল স্টেটে আছেন আর জিতে শেষ। সেক্ষেত্রে আমার এক্ষেত্রে কোঅর্ডিনেটসটা যেহেতু এর ক্ষেত্রে আপনার 0, 2 আর গোল স্টেট 0, 0, এটার ম্যানহাটন ডিসটেন্স হবে যেমন এক্স এ মাইনাস জি অফ এ অ্যাবসলিউট ভ্যালু যোগ ওয়াই অফ এ মাইনাস মনে করেন, এটা আমি এভাবে বলি, অর্থাৎ 0, 2 থেকে এই ডিস্টেন্স থেকে 0, 0, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে 0 মাইনাস 0 অ্যাবসলিউট ভ্যালু যোগ 2 মাইনাস 0 ইকুয়ালস টু 0 প্লাস 2 ইকুয়ালস টু 2। এইটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এইটুকু যদি ক্লিয়ার হয়,
একটু বি এর ডিস্টেন্সটা কত হবে একটু বলেন তো, বি থেকে গোল স্টেটে। স্যার 3। অন্যরা কি বুঝছেন এটা? জি স্যার। এটা 1 2 মনে হয় না, আর এটা হবে 1 1, একটা হবে 2 1। তাহলে বির ক্ষেত্রে হলো 1 মাইনাস 0 অ্যাবসলিউট ভ্যালু প্লাস 2 মাইনাস 0 অ্যাবসলিউট ভ্যালু ইকুয়ালস 1 প্লাস 2 ইকুয়ালস 3। এভাবে কিন্তু আপনারা চাইলে প্রত্যেকটা নোডের কস্টিংটা বের করতে পারেন। ওকে, এই যে ইনফরমেশনটা আছে আপনি এখন তাহলে এটা ভিজিট করার পর আমি বি এ যাব নাকি ডি এ যাব? জাস্ট এই সিম্পল অ্যান্সারটা দেন আপনারা। স্যার ডি তে যাব। হ্যাঁ, ডি তে যাব। কেন যাব? কারণ স্যার ডি হচ্ছে ক্লোজেস্ট, ডি এর পর আমরা সরাসরি গোলে পৌঁছাতে পারবো। হ্যাঁ, সরাসরি পৌঁছাতে পারেন সেটা পরে আসতেছে, বাট ডি থেকে আমার গোলে যাওয়ার মানে ডিস্টেন্সটা কম, কস্টটা কম, হিউরিস্টিক ভ্যালুটা কম, এই জন্য আমি ডি এ যাব। এইটুকু ক্লিয়ার? জি স্যার। তাইলে আমার কি আর বি এর দিকে কোনো কিছু এক্সপ্লোর করার দরকার আছে? না স্যার। আচ্ছা, ডি এ আসার পরে তাইলে এখন আমি আমার তাইলে এই পোর্শনের মধ্যে এখন বাকি থাকলো কি ডি। এখন ডি থেকে আপনার মনে করেন জিতে ভ্যালুটা কত হবে? স্যার 0 মাইনাস 0 প্লাস 1 মাইনাস 0। 1 মাইনাস 0 সমান 0 প্লাস 1 ইকুয়ালস টু 1। অথবা আপনি আরেকটা গোল স্টেট হইতে পারে, আরেকটা ওয়ে হইতে পারে ই দিয়ে। আমি যদি ই দিয়ে শুরু করি তখন কি হবে এটা? স্যার সেমই 0। ও না স্যার, এটা তো 1 1। 1 মাইনাস 1 0 প্লাস 1 মাইনাস 0। ইকুয়ালস টু 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। যেখানে আমি এস ডি এর ক্ষেত্রে পাইছিলাম কত? 1, এক্ষেত্রে পাচ্ছি 2। তাহলে আমি আসলে কোন পথ দিয়ে যাব? স্যার যেটা শর্টেস্ট। যেটা শর্টেস্ট, যেটাতে খরচটা কম, কস্টটা কম, হিউরিস্টিক ভ্যালুটা কম। জি স্যার। ঠিক আছে, তো এক পর্যায়ে আমি মনে করেন এই যে ডিটা আমার কি ছিল, গোল স্টেট ছিল, সুতরাং আমি গোল স্টেটে পৌঁছলে এটা টার্মিনেট হয়ে যাবে। তো এখানে একটা ব্যাপার লক্ষ্য করেন, আপনি এই পার্টটা কিন্তু এক্সপ্লোরই করেন নাই, করছেন? না স্যার। তো এই ধরনের কিছু ইনফরমেশন যদি থাকে আপনি আসলে এভাবে অপটিমাল ওয়েতে গোল স্টেটে পৌঁছতে পারেন। কিন্তু বিএফএস এর ক্ষেত্রে আপনাকে এ থেকে বি ডি তে যাইতে হইতো, বি থেকে সি তে ই তে যাইতে হইতো, ডি থেকে ই তে জি তে যাইতে হইতো। এই যে এখানে আরো কিছু এক্সপ্লোরেশন কিন্তু বাড়তি আপনাকে করতে হইতো। এটা কি এখানে এখানে লাগছে? না স্যার। এগুলাই এই জন্য এই সার্চ অ্যালগরিদম গুলো যদি সম্ভব হয় আপনার যেখানে যদি এরকম ইনফরমেশন থাকে, যেমন আপনাকে যদি বলে দেওয়া হয় যে এ থেকে বি তে যাওয়ার কস্ট হলো 10 বা 10 টাকা, বি থেকে যেমন এটা হরিজেন্টালি যাইতে মনে করেন 10 টাকা, ভার্টিক্যালি যাইতে 5 টাকা, তাহলে এখানে জাস্ট ওই ভ্যালুগুলো চেঞ্জ হবে আর কি, তাই না? জি স্যার। তো এভাবে এগুলো আসলে সলভ করা যায়। এই আমি এখন যে যে প্রসেসে আগাইলাম এই অ্যালগরিদম স্টেপগুলো হলো সেগুলাই। স্যার এখানে জিও ফ্যানটা কি কাজ করে? ওই যে বললাম, যেমন ডি তে যাবেন, এ থেকে ডি এর ডিস্টেন্স, এখানে কস্টটা কত এটা, আর এইচ অফ এনটা হলো ডি থেকে জি এর ইয়েটা যেটা, তার নামে আর একটু ক্লিয়ার করে দিচ্ছি।
আপনার এটা কি ছিল? ইনিশিয়াল স্টেট, তাই না? জি স্যার। ইনিশিয়াল স্টেট থেকে ইন্টারমিডিয়েট স্টেট পর্যন্ত যেটা, সেটা জিএন ধরেন। আর ওই ইন্টারমিডিয়েট স্টেট থেকে গোল স্টেট যেটা সেটা হলো এইচএন। জি স্যার, মানে স্যার নেক্সট স্টেটে যেতে যে কষ্টটা লাগবে সেটা জিএন বের করব, হ্যাঁ হ্যাঁ গোলে যেতে যেটা সেটা এইচএন। হ্যাঁ। স্যার যদি আমাদের আইতে যেতে হতো তাহলে স্যার জিএন কত হইতো আর এইচএন কত হইতো? আপনি কোন নোট থেকে বলেন? স্যার এ নোট থেকে আইতে যদি যাই, তাহলে এ থেকে শুরু করে আপনি তো এইচ এ থেকে তো আপনি সরাসরি এ যাবেন না, এ থেকে হয় বি হয়ে যাবেন অথবা ডি হয়ে যাবেন। আমি একদম মানে প্রথম স্টেজটা বলতেছি, তাই তো? তাহলে আপনি এ থেকে বি বের করবেন, এটা হলো জিএন। জি স্যার। আর বি থেকে আই যেটা বের করবেন সেটা হবে এইচএন। ও স্যার, বি থেকে আই, আচ্ছা। হ্যাঁ, যেহেতু আপনি ওই পথ দিয়ে আগাইতে চাচ্ছেন, এখন ব্যাপার হলো আপনি নেক্সট যে নোটটা ইউজ করবেন সেটা থেকে গোল স্টেটে পৌঁছতে কি রকম কষ্ট হইতে পারে সেটাও আপনাকে মাথায় রাখতে হবে। জি স্যার। ক্লিয়ার? ওকে। জি স্যার। এনিওয়ান এলস, এনি কোয়েশ্চন? স্যার আমাদের কি কোড দেখা লাগবে? কোড তো দরকার নেই। কোড লিখতে হবে না তো। এরা যারা একটু, আমি বলি আপনারা এটা লিখলেও যে নাম্বার পাবেন, এটা লিখলেও সেম নাম্বার পাবেন। আমি বারবার বলতেছি আপনাদের, আপনারা বুঝছেন কিনা সেটা হলো যাচাই করা আমার জন্য ইম্পর্টেন্ট বেশি। আপনি কোড লিখতে পারছেন কিনা না পারছেন এটা আমার কিন্তু দেখার বিষয় না, কারণ আপনি যদি ব্যাপারটা বুঝেন সামহাও আপনি এগুলো ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো এখানে কোড মুখস্থ করার কিচ্ছু নেই। তো এখানে যেগুলো আছে এগুলো কিন্তু এতক্ষণ যা বললাম সেগুলোই আছে। এই যে দেখেন, স্টার্ট এডিং দ্য ইনিশিয়াল নোড টু দ্য ওপেন লিস্ট। ওপেন লিস্ট মানে ওখানে যেটা ছিল মনে করেন কিউ, এখানে হয়তো প্রায়োরিটি কিউ হবে। কেন প্রায়োরিটি কিউ? কারণ স্যার যেটার কস্ট কম হবে সেটার প্রায়োরিটি বেশি। ভেরি গুড, ইউ রাইট। এই জন্য এখানে হলো প্রায়োরিটি লিস্ট আসতে হবে। এখানে হয়তো আমি কোডিং পাস, এখানে দেখেন এই যে প্রায়োরিটি কিউ আছে, কোনটা আছে এটা। তো এটা হলো আপনি এই যে বর্ণনায় যে লিখতেও পারেন আর কোডিংও লিখতে পারেন। I will give the same number to both of them, regardless of pseudocode or description. It is up to you which one you will follow. আমার টার্গেটটা থাকবে আপনারা আসলে কিন্তু বুঝতেছেন কিনা। জি স্যার। ওকে, তো এখানে এই যে যেগুলো আমি বর্ণনা করলাম এখানে এগুলোই পাবেন। এখানে আমি যদি কোডও লিখি, কোডও যে কোডিং কিছু এরকম না, এখানে সেরকম। এই যে যেমন একটা প্রায়োরিটি কিউ নিবেন, বিএফএস এর ক্ষেত্রে এটা হয়তো আমরা কিউ নিয়েছিলাম শুধুমাত্র, তো এক্ষেত্রে আমার হয়তো এটা প্রায়োরিটি কিউ হবে। ওপেন লিস্ট মানে কি? যেগুলো মনে করেন আপনি এক্সপ্লোর করতে যাচ্ছেন, এই যেমন তারপর হলো এই স্টার্ট নোট কি আছে, এ আছে, কেম ফ্রম, তাহলে এটা কোনো কিছু থেকে আসেনি, তাহলে ইনফিনিটি হলো। জি স্কোর বলছি, এফ স্কোর বলছি, হিউরিস্টিক বলছি। তো এভাবেই জিনিসগুলো আসলে এখানে আপনারা আস্তে আস্তে করতে পারেন আর কি, ঠিক আছে? তারপর এখানে এই যে মনে করেন এটাকে পপ করলেন, তারপর গোল এখানে যদি মাঝখানে যেমন জি, যেহেতু গোল মনে করেন জি পাওয়ার পর আপনি এটা টার্মিনেট হয়ে যাবে, হ্যাঁ। আর যদি জি না হয় আপনাকে টার্গেট দিল মনে করেন ওই যে নোড না কোয়েশ্চেন করলেন, জি স্যার। আপনি যদি বলেন যে আই হলো আমার টার্গেট, তাহলে আই পর্যন্ত যাইতে হবে, এই আর কি। তো এখানে যেগুলো হলো আপনার স্কোর যেগুলো কম হবে সেগুলো আমরা প্রায়োরিটিতে রাখবো, হ্যাঁ, এরকম ব্যাপারগুলো আছে আর কি। তো যাক, এইটুকু পর্যন্ত কি আপনাদের ক্লিয়ার কিনা? ইয়েস স্যার। একটু অন্যরা
আছেন? কয়েকজন শুধু গুটি কয়েকজন রেসপন্স করতেছেন, অন্যদের কি অবস্থা? স্যার আজকে এক্সাম খারাপ দিয়ে সবাই ডিপ্রেসড। এটা কোনো ব্যাপার হইল? এক্সাম প্যারা দিয়েছেন, সো হোয়াট? আপনারা আগাবেন ফরওয়ার্ড থিঙ্কিং করবেন, সবসময় ফরওয়ার্ড থিঙ্কিং। আজকে 25 মার্ক গেছে, এই 25 মার্ক যাওয়ার পরেও তো আপনারা চাইলে এ প্লাস রাখতে পারেন, ইট ডাজন্ট ম্যাটার। এখন তো দেখি সবাই কান্নাকাটি করতেছে। স্যার একটা শর্ট সিলেবাস দিয়ে দেন। হ্যাঁ স্যার এরপর আর কি অ্যালগরিদম আছে স্যার একটু দেখায় দেন। আপনারা আজকে একটু টাইম দেন আমাদের। এইটুকুই যদি আপনারা বুঝেন অ্যালগরিদম, আমি আর বলবো না, এইটুকুর মধ্যে অ্যান্সার করতে পারবেন আশা করি। কারণ আমি দুইটা, একটা আনইনফর্ম দেখাইলাম, একটা ইনফর্ম দেখাইলাম, সুতরাং এইটুকুর মধ্যে অ্যান্সার করতে পারবেন। ওকে, জি স্যার। থ্যাংক ইউ স্যার। আচ্ছা এবার স্যার হ্যাঁ, আমরা যদি স্লাইড থেকে পড়ি তাহলে আমরা ওইখান থেকে কি অ্যান্সার করতে পারবো, এরকম কোশ্চেন আসছে স্যার? জাস্ট আউট অফ দ্য বক্স আস্ক করলাম স্যার। আমি আবারও বলতেছি, আপনাকে কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে থিঙ্কিং করে, মুখস্থ করে না। জি বুঝতে পারছি স্যার, যে পুরাই ক্রিয়েটিভিটি দেখাতে হবে স্যার। হ্যাঁ, না ওভার ক্রিয়েটিভিটি দরকার নাই। আপনি না যেমন এই ওভার যে, ক্রিয়েটিভিটি না স্যার, জাস্ট হ্যাঁ ক্রিয়েটিভিটি। হ্যাঁ, ক্রিয়েটিভিটি মোটামুটি দেখাইলেই হবে। যেমন আপনার গোল, ইনিশিয়াল স্টেট বুঝতে হবে, গোল স্টেট বুঝতে হবে, তারপর মনে করেন একটা অ্যালগরিদম বললাম, কোন অ্যালগরিদম তুমি চালাবা। এখন আপনাকে বুঝতে হবে এখানে কি আমি ইনফরমেশন আপনাকে দিছি কিনা, সেটা আপনাকে বুঝতে হবে। তাহলে ওটা যদি বুঝেন কোন অ্যালগরিদম চালাতে হবে আপনি বুঝবেন, বুঝছেন না? জি স্যার, জি স্যার, থ্যাংক ওকে, ইউ। এখন আপনি এই এই একটু আগে যে স্লাইড যেটুকু পড়াইলাম, কথার কথা, এই মনে করেন হিউরিস্টিক ভ্যালুটা কি, অ্যাডমিজিবল কস্টটা কি। মনে করেন আমি ইনফরমেশন দিলাম, মনে করেন হরিজন্টালি যেতে 10 টাকা লাগে, ভার্টিক্যাল যেতে 5 টাকা লাগে, তাইলে আপনার কস্টিং মনে করেন আমি রাত্রি ধরলাম 15 টাকা আসতেছে একটা একটা হরিজন্টাল, একটা ভার্টিক্যাল গেলে, কিন্তু আপনি এস্টিমেট করছেন এটা 50। তার মানে আপনি অ্যালগরিদম তো বুঝেন নাই। বুঝতে পারছি স্যার। ওকে, গুড। এনি কোয়েশ্চন? না স্যার। আর কয়েকজন একটু অ্যান্সার করেন, রেসপন্স করেন প্লিজ। আচ্ছা, তাহলে ঠিক আছে, আমি আর এই চ্যাপ্টারে আর গেলাম না, এটুকু একটু করে রিভিশন দিয়েন পড়েন আর কি। হ্যাঁ, এবার আমি একটু জি তাহলে স্যার। প্রবাবিলিটিতে যাই। হ্যাঁ, জি স্যার। তো বেসিক ব্যাপারগুলো আপনারা বুঝতে পারছেন, সুতরাং আমি এগুলোতে যাচ্ছি না। র্যান্ডম এক্সপেরিমেন্ট, আচ্ছা ওই দিন মনে হয় র্যান্ডম ভেরিয়েবলটা বলি নাই, র্যান্ডম এক্সপেরিমেন্ট পড়েছি, র্যান্ডম ভেরিয়েবল মনে পড়ি না। এটাও একটা এক্সপেরিমেন্টের আউটকাম গুলা র্যান্ডম ভেরিয়েবল হিসেবে থাকে আর কি। যেমন আমরা যদি একটা ডাই থ্রু করি, এই ভেরিয়েবল গুলা যদি বলি যে এক্স, তাহলে এক্স এর ক্ষেত্রে কি হবে, এই 6টা আউটকাম আসতে পারে। তাহলে এই এক্সটা হলো এখানকার র্যান্ডম ভেরিয়েবল। পেয়ার কয়েনের ক্ষেত্রে, যেহেতু কয়েন টসের ক্ষেত্রে আমার হেড অথবা টেইল আসে, সুতরাং এই দুইটা ভ্যালু নিতে পারে, সেক্ষেত্রে হলো এটার আউটকাম হবে 2। আর তো মানে এই আউটকাম গুলোকে দিয়ে যে ভেরিয়েবল দিয়ে আপনার প্রকাশ করবেন সেটা হলো আপনার এই র্যান্ডম ভেরিয়েবল হিসাবে চিন্তা করতে পারেন আর কি। ঠিক গেল, এগুলো পড়ছি।
আচ্ছা, ইভেন্ট গুলো মনে হয় আমি আপনাদেরকে একটু বলছিলাম। সেগুলো একটু কি মনে আছে আপনাদের? ইয়েস স্যার। যদি মনে থাকে, যেমন ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, এখানে টার্মগুলো বুঝবেন ভালো করে। এখানেও হলো সিনারিও বেস হবে, সুতরাং এটা একটু খেয়াল রাখবেন আর কি। তাহলে ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট কোনগুলো? স্যার একটা কয়েন টস এগুলো আরেক হ্যাঁ বলেন প্লিজ। অন্য আরেকটা ইভেন্টের উপর যেগুলো ডিপেন্ডেন্ট না। আচ্ছা, মানে আমি যদি দুইটা ইভেন্ট চিন্তা করি, কোনোটার উপর যদি ডিপেন্ডেন্ট না হয়, সেক্ষেত্রে সেগুলো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট। আরেকজন কি বলতে চাইছিলেন জানি? স্যার কয়েন টসের ইভেন্টটা একটা ইন্ডিপেন্ডেন্ট। আচ্ছা, যেমন প্রবাবিলিটি অফ, আমি একটা যদি ডাইস থ্রো করি, প্রবাবিলিটি অফ 3 আসার সম্ভাবনা কতটুকু? স্যার হাফ। হাই হাই, কি বলেন? এনিওয়ান এলস? স্যার 1/6। 1/6 সরি স্যার 1.67। এটা হলো 1/6। প্রবাবিলিটি অফ 5? স্যার 1/6 1/6 হবে। গুড। এগুলো ভুল করেন না প্লিজ, এই কনসেপ্ট গুলো ভুল করেন না। এগুলো কনসেপ্ট গুলো ভুল করলে আপনি অ্যান্সার ভুল করবেন, এটা খেয়াল রাখবেন। 3 আসার সম্ভাবনা, প্রথমবার 3 আসলো মনে করেন, পরবর্তীতে 5 আসার সম্ভাবনা, এটা কি প্রথমটার উপর কোনো কিছু নির্ভরশীলতা আছে? নো স্যার। না স্যার। তার মানে এই যে 3 এবং 2 পরপর দুইটাতে যদি আমি চিন্তা করি, পরপর দুইটা থ্রো করলাম, 3 আসবে বা 5 আসবে, এই প্রবাবিলিটিটা বের করার জন্য আমার এই দুইটা প্রবাবিলিটিটা গুণ করতে হবে। 1/6 ইন্টু 1/6 ইকুয়ালস 1/36। এইটুকু তো ক্লিয়ার? জি স্যার। ইয়েস গুড। স্যার। তাহলে ডিপেন্ডেন্ট ইভেন্ট কোনটা হবে? নিশ্চয়ই একটার উপর নির্ভর করবে। স্বামী আব্দুল্লাহ একটু এটা অফ করেন, মাইকটা। আর ডিপেন্ড হবে যেটা, সেটা হলো আপনার মনে করেন কিছু আছে প্রথমটা হয়ে যাওয়ার পর দ্বিতীয়টার উপর নির্ভর করে, দ্বিতীয়টা প্রথমটা হয়ে যাওয়ার উপর নির্ভর করে। এরকম কোনো ইভেন্ট আপনারা আমাকে এক্সাম্পল দিতে পারেন কিনা? একটা ব্যাগ থেকে যদি আমরা একটা বল তুলি এবং সেই বলটা লাল হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, আপনি ব্যাগ স্যার দিয়ে উদাহরণ দিচ্ছেন। 2 বার কার্ড তোলার ক্ষেত্রে হয় এরকম। আচ্ছা, একটা উদাহরণ একটা দেখি। ওই একজন বললেন ব্যাগ, তাহলে ব্যাগে ধরেন লাল বল 2টা আছে, নীল বল 2টা আছে, তাই তো? তাইলে প্রথমবার তুললে লাল বল হওয়ার সম্ভাবনা কতটুকু? স্যার 1/4। 2/4, 1/2, হাফ। 1/4 কে বললেন? স্যার আমি নূর আহমেদ, মাথাটাকে একটু কোল করে পরীক্ষা দিয়েন, হ্যাঁ? পরীক্ষা কিন্তু ভালো হবে আপনার, টেনশন নিয়েন না। তো প্লিজ এটাতে দেখেন, আমি বারবার বলছিলাম নিচে হবে নাম্বার অফ স্যাম্পল স্পেস, অর্থাৎ স্যাম্পল স্পেসটা কত, এখানে কত? 4। 4। তারপর নাম্বার অফ ফেভারেবল ইভেন্ট, এখানে কত? স্যার 2। গুড, 2 ইকুয়ালস হাফ।
এখন আমি বললাম যে প্রথমবার তোলার পর এটা আমি রিপ্লেস করব না, মানে বলটা তোলার পর আমি ওখানে আবার দিব না। তাইলে প্রথমটা মনে করেন লালটা তুলে ফেললেন, আপনি লালটা তুলে ফেললেন, তাইলে ব্যাগের অবস্থা কি? ব্যাগের অবস্থা হবে, তিনটা বল আছে। হ্যাঁ, তাহলে প্রথমবার ছিল এইটা প্রবাবিলিটি, দ্বিতীয়বার প্রবাবিলিটি কত হবে? 1/3। এনিওয়ান? আমি যদি এটা রিপ্লেস না করি এটা হবে 1/3, কারণ সেখানে বল ছিল, বল থাকবে আর হলো একটা, তিনটার মধ্যে থাকবে একটা। এটুকুই ক্লিয়ার? জি স্যার। তাহলে আমি এই যে পরপর দুইটা লাল বল হওয়ার সম্ভাবনা কতটুকু এটা যদি বের করি, ওইটার রিপ্লেসমেন্ট গিভেন ডেট প্রথমবার লাল বল উঠে গেছে, সেক্ষেত্রে আমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে। তাহলে প্রথমবার হবে এটা 1/2, দ্বিতীয়বার হবে 1/3 ইকুয়ালস 1/6। এইটুকু ক্লিয়ার? এবার স্বামী আব্দুল্লাহ, আপনি মনে হয় একটু কার্ডটি উদাহরণ দিতে চাইছিলেন, একটু বলেন। জি স্যার, একটা ডেক থেকে যদি আমরা পরপর দুইটা কার্ড উঠাই স্যার, ওইটা একটা মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট হয়। না, দুইটা কার্ড, তাহলে কোয়েশনটা কি? দুইটা কার্ড তোলা তো সমস্যা না। সরি স্যার, যদি স্পেসিফিকলি বলতে যাই তাহলে যদি পরপর একটা এইস কার্ড উঠাই আর কি, পরে আরেকটা এইস উঠার সম্ভাবনা থাকে। তাহলে প্রথমবার হলো প্রবাবিলিটি অফ এইস, এটা কত? 4/50। 4/54। 52 1/13। এখন যদি রিপ্লেস না করেন, অর্থাৎ কার্ডটা যদি আবার রেখে না দেন, দ্বিতীয়বারও এইস আসার সম্ভাবনা কতটুকু? স্যার 3/52, 51। এই সংখ্যাগুলো ভুল করেন না, বুঝতে সমস্যা হলে আবার বলেন। এই যে দেখেন প্রবাবিলিটি গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে সিচুয়েশন বেদে, কারণ এগুলো একটা একটার উপর ডিপেন্ডেন্সি আছে। ক্লিয়ার? এবার অন্যরা একটু রেসপন্স করেন প্লিজ। জি স্যার। এনিওয়ান এলস? চিন্ময় আছেন আমাদের সিআর? না স্যার, নাই। আচ্ছা, আপনি বলেন, আপনি বুঝতেছেন? একমাত্র সিআর আছেন, দুজনের মধ্যে একজন অনুপস্থিত। জি স্যার, বুঝতেছি। তাহলে এভাবে আমরা এই ডিপেন্ডেন্ট ইভেন্টগুলো বের করতে পারি। ওকে, আর এই যে এগুলাই হলো আসলে মেইনলি জয়েন্ট প্রবাবিলিটি, কারণ আমরা এখানে দুইটা ইভেন্টকে জয়েন করতেছি, ঠিক আছে? একটা হয়তো ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, আর একটা হয়তো ডিপেন্ডেন্ট হতে পারে। হ্যাঁ, এই হলো ব্যাপার, কিন্তু এগুলা হলো জয়েন্ট প্রবাবিলিটি হিসেবে চিন্তা ভাবনা করতে পারেন, যেখানে হলো একটা হলো ইন্ডিপেন্ডেন্ট আর একটা হলো ডিপেন্ডেন্ট, নাথিং এলস। ফর্মুলাগুলো এখানে একটু সামারি আকারে দিলাম, এই দুটাকে জয়েন্ট প্রবাবিলিটি বলে। আচ্ছা, এডিশন, ইনক্লুশন, এক্সক্লুশন, এগুলো কনসেপ্ট গুলো কিন্তু আগের মতোই, ওই এগুলো কোথায় করছেন জানি আপনারা, সেটটিউরি বা এরকম এগুলোতে করছেন মনে হয়। আমি এটা একটু উদাহরণ দিই, এমনি জাস্ট ইনক্লুশন এক্সক্লুশনের রুলটা যদি আমি ব্যান ডায়াগ্রাম যদি দিই, এটা লিখি। তাহলে আমি এখানে যদি টোটাল এরিয়াটা বের, ইউনিয়ন মানে তো টোটাল এরিয়া, তাই না? টোটালটা, তাহলে এক্ষেত্রে আমাকে আসলে
এই যে কমন পার্টটা কিন্তু, যেমন এটা যদি এক হয়, এটা যদি বি হয়, এই দুটো যোগ করার পরে আমাকে এই কমন পার্টটা কিন্তু যেহেতু দুইবার অ্যাড হয়ে গেছে, একবারে বিয়োগ করতে হবে। এটা হলো সেটা। এই জন্য এটাকে বলা হয় ইনক্লুশন অ্যান্ড এক্সক্লুশন। ক্লিয়ার? জি স্যার। ওকে, ঠিক গেল। আনকন্ডিশনাল মার্জিনাল। মার্জিনাল মিনস হলো আপনার আসলে এটাও সাম কাইন্ড অফ, প্রথমে যেটা পড়ালাম আপনার আনকন্ডিশনাল, মানে মার্জিনাল বলতে জাস্ট একটা, যেমন প্রবাবিলিটি অফ এইস কত এটা বের করা, 4 যেমন 52 1/13, এটা হলো মার্জিনাল প্রবাবিলিটি, আনকন্ডিশনাল প্রবাবিলিটি, জাস্ট একটার প্রবাবিলিটি যখন আমরা বের করি। কন্ডিশনালটা বললাম। আচ্ছা, তাহলে আমি সামারি হিসাবে কি পাইলাম দেখেন, ওই মাল্টিপ্লিকেশন রুলের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ, এটা কি পরিচিত লাগতেছে? একটু আগে দেখছেন। জি স্যার। আচ্ছা, এ ইন্টারসেকশন অফ বি, যে কথা বি ইন্টারসেকশন অফ এ, একটি কথা মনে হয় না? জি স্যার। এটা কি রুল ছিল? কমিউটেটিভ রুল সম্ভবত। ওকে, তার মানে এটাও আমরা লিখতে পারি পি অফ বি ইন্টারসেকশন অফ এ ইকুয়ালস একই কথা, তখন এটা হবে probability of B given A happened into probability of A. এই দুটো ইকুয়েশন কি বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। তাহলে দুইটাই যদি এই ইকুয়েশন হয়, সেক্ষেত্রে আমরা probability of A given B happened into probability of B is equal probability of B given A happened probability of A, এটুকু কি লিখতে পারি? জি স্যার। এটুকু যদি লিখতে পারি, এখানে probability of A given B equals হবে probability of B given A, probability of A, এটুকু তো লেখা যায় মনে হয়। জি স্যার। জাস্ট এটুকু যদি বোঝেন আপনারা, এটার একটা ফর্মাল নাম আছে, সেটা হলো বেইস থিওরাম। ঠিক আছে? স্যার এই ফর্মুলাটার নাম? হ্যাঁ হ্যাঁ, কোন ফর্মুলাটার নাম? জি স্যার। এটা এতক্ষণ পড়ছেন, কিন্তু আমি জাস্ট একটু রিফর্ম করে লিখলাম। তো এত কিছু বলার কারণটা হলো, এই থিওরামটা যদি বোঝেন, আপনারা এখানকার সিচুয়েশন গুলাকে, যত ধরনের সিচুয়েশন দিক, এগুলাকে এক্সট্রাক্ট করতে পারবেন, অর্থাৎ অ্যান্সার করতে পারবেন, বুঝতে পারবেন আর কি। কিন্তু এইটুকু না বুঝলে কেউ একটু হ্যান্ড রেজ করেন, যদি এইটুকু না বুঝে থাকেন আর কি। স্যার আরেকবার একটু বলবেন? কোন পজিশন থেকে বলবো? স্যার এখানে আচ্ছা, নিচে প্রবাবিলিটি অফ বি টা কিভাবে আসে? এটা বুঝছেন কিনা? ইয়েস স্যার। এটা বুঝছেন কিনা? ইয়েস স্যার। তো এটা যদি বুঝে থাকেন, তো
এটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি, এটাও প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন অফ বি, তাই না? ইয়েস স্যার। আমরা তাইলে ওই দুইটা জিনিসকে সমান লিখতে পারি না? ওকে স্যার, বুঝছি। এটা যদি লিখতে পারি তাহলে এটার এক্সপ্রেশনটা কি? প্রবাবিলিটি অফ এ given b happened is equal to probability of b given a happened into probability of a divided by probability of b. তো এখানেও কিন্তু আসলে বের করতেছেন কি দেখেন, probability of a, মানে টু সাম এক্সটেন্ট আপনি বের করতেছেন এখানে probability of a। তাহলে এইটা দেখেন, এটাকে বলা হচ্ছে পোস্টেরিয়র প্রবাবিলিটি। আমি আগে একটু করে এগুলো বলছিলাম, পোস্টেরিয়র প্রবাবিলিটি। পোস্টেরিয়র মানে কি? পর। পোস্ট মানে পরে, এটা ছিল আগে, এটা হলো প্রায়োরিয়র, প্রায়োর প্রবাবিলিটি। আর এটা কি? মার্জিনাল প্রবাবিলিটি। আর এটা হলো লাইকলিহুড। তো এটার মূল কথাটা হলো, আপনি একটা প্রায়োর বিশ্বাস থাকে, যেমন একটা ফেয়ার কয়েন টস, সরি একটা কয়েন টস করার প্রথমে আপনার বিশ্বাস থাকে এরকম, এটা হেড আসার সম্ভাবনা 0.5, টেইল আসার সম্ভাবনা 0.5। এটাই হলো প্রায়োর আপনার একটা কনসেপ্ট। কিন্তু যে কোনো কারণে এটা মনে করেন আসতেছে না, হয়তো 0.8 হয়ে গেছে, 0.7 হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার এই যে 0.5 বা 7 হয়ে গেছে সেটাই হলো পোস্টেরিয়র প্রবাবিলিটিটা, সেটা হলো পোস্টেরিয়র। এটা কেন হচ্ছে? এটা হইতে পারে আপনার আনফেয়ার কয়েন বা যে কোনো কারণেই যদি ঘটে, এই যে আপনার এভিডেন্সের উপর ভিত্তি করে আপনি যেই অ্যামাউন্টটা যেই প্রবাবিলিটিটা পাচ্ছেন, সেটাই হলো এই পোস্টেরিয়র প্রবাবিলিটি। মূল বেসিক কনসেপ্টটা হলো এখানে, ঠিক আছে? এখন আমি আচ্ছা, কি বিষয় বলতে চাচ্ছেন? না স্যার। ওকে, এখন আমি আসলে কিছু সিচুয়েশন আপনাদেরকে বলি যাতে আপনারা একটু মাথায় থাকে আর কি। হ্যাঁ, কি সিচুয়েশন বলতে পারি? ধরেন আপনাদের সাথে আমার সোমবারে ক্লাস আছে কটায়? 8:30 সম্ভবত, না? হ্যালো, জি স্যার, 8:30টায়। তো 8:30টায় স্বভাবতই আমি যেটা আমার এক্সপেরিয়েন্স পূর্ব সেমিস্টার প্লাস এই সেমিস্টার মিলে, স্বভাবতই 8:30টায় স্টুডেন্ট কম আসে। কেন কম আসে? স্যার ঘুম থেকে উঠতে পারে না অনেকে। আচ্ছা, ঘুম থেকে উঠতে পারে না। আচ্ছা, আমি এটা একটা সিচুয়েশন ধরি, শুরু করতেছি আমরা। 8:30টায় আমি ধরেন আপনি মানডে ক্লাস, মানডে ক্লাস, এটা আমি ধরে নিলাম কি হইতে পারে, ডিলে হইতে পারে, অথবা মিস হইতে পারে আপনার, অথবা আপনি ঠিক সময়ে করতে পারেন। এটা কি বলবো? আচ্ছা, ওকে করলাম এটা, ওকে ক্লাস আপনার জন্য। তাহলে এই যে ক্লাসটা আমরা ডিলে হবে নাকি মিস হবে নাকি ঠিক থাকবে, যথাসময়ে পৌঁছবে না, অথবা টাইমলি লিখে না, এগুলো কিসের উপর নির্ভর করে? স্যার সোমবারের উপর। সোমবার 8টায় ক্লাস হলে টাইমের উপর। এটা হলো মূলত আসলে আপনি একটু আগে যেটা বললেন, আপনি ঘুম থেকে সকালে উঠতে পারতেছেন কিনা, তারপর ট্রান্সপোর্ট আপনি ঠিক মতো ধরতে পারতেছেন কিনা,
ঠিক আছে? জি স্যার। তারপর হয়তো দেখা যাচ্ছে ওখানে ওই দিন আর কোনো এডিশনাল ক্লাস আছে কিনা। হ্যাঁ, এগুলো অনেক কিছুর উপর নির্ভর করে কিন্তু এই ফাইনাল জাজমেন্টটা আসবে। এই যে মধ্যখানে আসলে অনেকগুলো ব্যাপার যেগুলো ঘটে, এগুলাই হলো আসলে ভেরিয়েবল বা র্যান্ডম ভেরিয়েবল। অর্থাৎ এই ফাইনাল ব্যাপারটা আপনার ডিপেন্ডস করবে এইসব কন্ডিশনগুলোর উপর। তো ইনিশিয়ালি আমি ধরে নিব আপনার টাইমলি আপনি এটাতে পৌঁছবেন, কিন্তু এখানে মনে করেন আপনার ঘুমটা সময় মতো বাঁধতেছে কিনা, তারপর এখানে মাঝখানে আরো এই যে গাড়ি ধরতে পারতেছেন কিনা, বা অন্য কোনো এডিশনাল ক্লাস আছে কিনা, এই যে ভেরিয়েবল গুলো আছে এগুলোর কিছু প্রবাবিলিটির উপরেই কিন্তু এই ফাইনাল ডিসিশনটা বা ফাইনাল সেটটার আউটকামটা আসবে। তো এগুলো হলো তার কন্ডিশন, এগুলো হলো তার ফাইনাল রেজাল্ট। এটা এই জন্য আমি একটু আগে যেটা পড়াইলাম এটা হলো তার ফাইনাল, অর্থাৎ পোস্টেরিয়রটা। তো প্রথমে আমি ধরে নিচ্ছি আপনি টাইমলি উপস্থিত থাকবেন, কিন্তু আমি আবার অন্যান্য যেই এভিডেন্স গুলো আছে সেগুলোর ভিত্তিতে দেখতেছি না আপনি হচ্ছে হয়তো টাইমলি থাকার সম্ভাবনা হলো হয়তো 80% বা 70% বা 90%। তো এটা হয়তো আপনার 11টায় ক্লাস হলে হয়তো এটা একটু মানে প্রবাবিলিটিটা আর একটু বাড়তে পারে, এরকম ব্যাপার আর কি। তো আমি এটাতে আসলে আর কোনো খুব বেশি ডিটেলসে যাচ্ছি না। আপনারা এই কনসেপ্টটাকে যদি টুকটাক কিছু লিখতে পারেন, মানে রিলেভেন্সি আনতে পারেন, সেক্ষেত্রেও হয়তো এটাতে মার্কটা পাবেন আর কি। তো স্যার লাস্ট সেমিস্টারের কোশ্চেনটা ফলো করব? আমি লাস্ট সেমিস্টার কোয়েশ্চেন আসলে জানি না কি আছে না, স্যার তবে এটুকু আপনাকে কোশ্চেন খুব কনফিউজিং স্যার, কিছুই বুঝতেছি না এটা। না, আপনি আমার থেকে যদি প্রবলেম সলিউশন চান, অবশ্যই এখন চাওয়াটাও মনে হয় ঠিক হবে না। আমি জানি না গত সেমিস্টারের প্রশ্ন কিরকম আসছে, কিরকম আসছিল। আমরা একদম কিছুই ধরতে পারতেছি না, এরকম অবস্থা, খুব কঠিন আসছে স্যার। আমি একটা জিনিস বলি, আমার স্টুডেন্টরা যদি কোনো কিছু ধরতে না পারে আমি লিখিত দিতে পারবো, অন্য স্টুডেন্টরাও মানে এটা ধরতে পারার কথা না, নাম্বার 1। তো তো সুতরাং ওই রকম কোনো কোয়েশ্চেন হওয়ার সম্ভাবনা নাই। যেটা স্টুডেন্টরা পারবে না এরকম কোয়েশ্চেন তো হবে না। কেন হবে এরকম? জি স্যার। স্যার আমরা আমাদেরকে প্র্যাকটিস করার জন্য একটা এক্সাম্পল দিতে পারবেন প্রবাবিলিটিটা? এই যে এখন যেটা উদাহরণ দিলাম সেটা করেন। আচ্ছা আমি তাহলে আরেকটা উদাহরণ দিই, যেমন ফর্মুলার সাথে রিলেভেন্ট করতে পারতেছি না, মানে মিলাইতে পারতেছি না। ফর্মুলার তো পি অফ এ বুঝলাম, কিন্তু স্যার পাশে যে বি স্ল্যাশ এ ওইটা স্যার বুঝতে পারতেছি না, ওইটার কাজ কি? তাহলে তো কন্ডিশনটা বুঝেন নাই মনে হয়। হ্যাঁ স্যার ফর্মুলাটা আচ্ছা কিভাবে আসছে বুঝছি, কিন্তু মানে ওই সিচুয়েশনের সাথে ফর্মুলাটা মিলাইতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এটা একটু তাহলে আরেকটু এক্সপ্লেইন করার ট্রাই করি। হ্যাঁ জি স্যার, আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা একটু তাহলে দেখি। ফর্মুলাটা বলতে আপনার ঠিক আছে, তাহলে আমরা এটা নিয়ে একটু আরেকটু তাহলে একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ আচ্ছা আমি কার্ড অফ ডেক নিয়ে বুঝাই। হ্যাঁ কার্ড অফ ডেকে যেমন ধরেন কিং, কিং কয়টা আছে? 4টা। কিংস আছে 4টা। কার্ড কয়টা? যেমন কিং যেহেতু ফেস কার্ড, আমরা এটা ফেস কার্ড দিয়ে বলি। ফেস কার্ড কয়টা আছে?
12টা। ভেরি গুড, 12টা। আচ্ছা, এখন আপনি র্যান্ডমলি একটা কার্ড তুলছেন এই 12টা কার্ড থেকে, কথার কথা। তাহলে এটার আপনার মানে প্রবাবিলিটি কত হবে? 1/3। না, প্রথমে এটা বলেন, প্রথমে আমি ডেক থেকে তুলতেছি, সেটার প্রবাবিলিটি কতটুকু? স্যার 1/52। 1/52 মানে স্যার একটা কার্ড ডেক থেকে তুলতেছি ওইটা। হ্যাঁ হ্যাঁ, স্যার ওটা এটা কিং হবে হওয়ার 1/52। ওটা কিং হওয়ার সম্ভাবনা 1/52। না স্যার স্যার যদি কিং হওয়ার ফেস কার্ডের মধ্যে 2/52। ফেস কার্ডের মধ্যে হয় তাহলে 4/12 আর অল কার্ডের মধ্যে হলে 4/52। আমি একটা ডেক থেকে তুলতেছি, হ্যাঁ পুরো একটা ডেক থেকে তুলতেছি, তার প্রবাবিলিটি কিং কত হবে? 4/52। ভেরি গুড, এটুকু তো ক্লিয়ার। জি স্যার। ওকে, এখন আসেন কোনো কারণে আপনার ধরেন আমার একটা মনে করেন এ ধরতেছি, একটা বি, ইভেন্ট দুইটা ইভেন্ট ধরতেছি এ আর বি। এখন আপনি কোনো কারণে বুঝতে পারছেন যে এটা কিং, তাহলে ফেস কাট হওয়ার সম্ভাবনা কতটুকু? স্যার ফেস কার্ড কোনগুলো ভুলে গেছি। 12/52। না না, আপনি প্রবাবিলিটি অফ কিং তো আপনি 1/13 পাইছেন। এখন আমি বলতেছি এটা ফেস কার্ড মানে যেখানে হলো কিং, কুইন, জ্যাক এগুলার ছবি থাকে, কিংটাও সেরকম একটা। ও আচ্ছা, 1/3। জি স্যার। আমি বলতেছি এটা ফেস কাট হওয়ার সম্ভাবনা, যেমন ফেস কাট যদি বলি, গিভেন দ্যাট কিং অলরেডি 60। আপনি, এটা কতটুকু? 4/12। আচ্ছা, এখানেই তো আসলে গলতটা হচ্ছে আপনাদের। আমি বলতেছি আপনি তো অলরেডি কিং এর, এটা মনে করেন ডেক কার্ড থেকে যখন তুললেন এটা কিং অলরেডি জানেন, অলরেডি হ্যাপেন্ড, দিস অলরেডি হ্যাপেন্ড। এখন ফেস কাট হওয়ার সম্ভাবনা কতটুকু এটা? 1/12। যদি আমি 1/12। 4টার মধ্যে একটা কার্ড তুলছি যেটা কিং, এখন সেটা ফেস কার্ড হওয়ার সম্ভাবনা 1/12। এটা তো স্যার কিং, 1/4। কেন কিংটাই তো ফেস কাট না? ও স্যার 1/11। এখানে কেন 1/11 আসবে? কিংটাই তো ফেস কাট। আমি বলতেছি আপনি যখন তুলছেন এটা অলরেডি মনে হয় যদি জানেন যে এটা কিং আসছে প্রথমবার তোলার পরে, তাহলে এটা তো ফেস কার্ডে, তাহলে এটা প্রবাবিলিটি 1 না, এটা তো মাস্ট। জি স্যার। কোশ্চেনটাই আমরা আর কি বুঝতে পারতেছি। হ্যাঁ, কোশ্চেনটাই স্যার আমরা আর কি ধরতে পারতেছি না। আচ্ছা আবার শুরু করি দাঁড়া। কিং আছে কয়টা? 4টা। স্যার 4টা। আমার টোটাল কার্ড কত? স্যার 52টা। 52। তাহলে প্রবাবিলিটি অফ কিং, আচ্ছা আমি এটাকে ইভেন্টে ধরতেছি, ওকে। আর আরেকটা জি বি, স্যার। আমি আরেকটা বি একটা ইভেন্ট ধরি, যে ইভেন্টটা বলতেছি ফেস কাট। ফেস কাট কয়টা আছে? স্যার 12টা। 12টা। এখন বলেন প্রবাবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু কত হবে? 4/52 ইকুয়ালস 1/13 হবে। জি স্যার। এইটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এইটুকু যদি ক্লিয়ার হয় তার মানে এইটাতে আমি এখন বললাম যে কিং, মানে আমি পিক করার পরে এটা ছিল কিং, কেউ বললো যে তুমি যে কার্ডটা পিক করছো সেটা হলো কিং। তো এখন আমি আপনাকে
জিজ্ঞেস করলাম যে এটা ফেস কাট হওয়ার সম্ভাবনা কতটুকু, আপনি এগুলো বলে যান, অন্যগুলো বলে যান। যেহেতু কিং অলরেডি একটা ফেস কার্ড আর আমরা কিং উঠাইছি, সো প্রবাবিলিটি হচ্ছে 1। প্রবাবিলিটি 1 স্যার। হ্যাঁ, এটা তো আপনার কনফার্ম, আপনি এটা তো মানে মাস্ট হ্যাপেন একটা জিনিস, ঠিক আছে। এই জন্য আমি যদি এটা তাহলে কিং হয়, সেক্ষেত্রে প্রবাবিলিটি অফ বি গিভেন এ, এই যে এটা এ মানে কি ছিল, এই যে কিংটা ছিল, তার মানে এ যদি কিং হয় এটা ফেস কাট হবে কত, এটা প্রবাবিলিটি হচ্ছে 1। এটুকু ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার যদি আমি ইন্ডিভিজুয়ালি প্রবাবিলিটি অফ বি বের করি, প্রবাবিলিটি অফ বি কত হবে? 12/52। 12/52, ভেরি গুড। এটা কি বুঝে বলছেন আপনারা? জি স্যার। জি স্যার। 3/3 এই তিনটা ফিগার আপনারা বুঝছেন কিনা বলুন? এই একটা ফিগার, এই একটা ফিগার, এই একটা ফিগার। জি স্যার, বুঝতে পারছি। ইয়েস স্যার। তাহলে এবার এটা আমি এটাকে এই ফর্মুলাটা বসাই। আমি যদি বলি যে প্রবাবিলিটি অফ কিং গিভেন ফেস কাট ইজ ইকুয়াল টু কত হবে? প্রবাবিলিটি অফ ফেস কাট গিভেন কিং, এই যে এটা হলো সেটা। প্রবাবিলিটি অফ কিং, এটা হলো এইটা। জি স্যার। প্রবাবিলিটি অফ কিং, এটা হলো এইটা। তাহলে কত হয়? 1 into 1/13 3/13 equals 1/13 into 13/3 equals 1/3। এটাও কি বোঝা গেছে? জি স্যার। জি স্যার। আপনাদের এর চেয়ে বেশি দিলে আসলে মাথায় প্রসেস করতে পারবেন না, অন্তত পক্ষে এইটুকু বুঝেন। আমি আরেকটা উদাহরণ দিলে তাহলে হয়তো আপনারা এই যে কোশ্চেনটা একটু স্যার এটা তো এই ফর্মুলা ছাড়াও বের করা যেত। স্যার ফেস কার্ড কয়টা আছে, মানে কিং ফেস কার্ডে কিং ওঠার প্রবাবিলিটি বা কিং থেকে ফেস কার্ড হওয়ার প্রবাবিলিটি, স্যার ওইটা 4/12 হইতো, দেন স্যার 1/3 আসতো। না, এটা তো বিভিন্ন ওয়েতে আপনি আদার ওয়েতেও আপনি এগুলা বের করতে পারবেন। এই ফর্মুলাটা কেন করতেছি, যাতে আপনি প্রবাবিলিটি, যেমন এটা তো 1, এটা কি সবসময় 1 আসবে? না স্যার। যেমন এটা চেঞ্জ হইতে পারে কখন, একটা উদাহরণ দেন তো। স্যার যদি আমাদের কিভাবে এরকম করে বলে না দেয় যে এটা ফেস কার্ড হবে, তাহলে যদি বলে যে এটা ফেস কার্ড ছাড়া হবে, হ্যাঁ, তখন হয়তো আপনার 0 হইতে পারে বা একটা অন্য কিছু হইতে। অথবা আমি যদি এখানে শুধুমাত্র রেড বা ব্ল্যাক দিই, কথা ব্ল্যাক কিং, তখন এই প্রবাবিলিটিটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে, তাই না? জি স্যার, কারণ ব্ল্যাক কিং শুধু দুইটা আছে স্যার। ঠিক আছে, এভাবে সিচুয়েশন গুলো আসলে চেঞ্জ হলে এই প্রবাবিলিটি গুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে বারবার বলতেছি এটা কিন্তু পোস্টেরিয়র, এই পোস্টেরিয়রটা হলো আপনাকে বাইট করতে দিবে। এই পোস্টেরিয়রটা আপনাকে বুঝতে হবে, সিচুয়েশনের উপর ভিত্তি করে এগুলো কিন্তু চেঞ্জ হবে। এই সিচুয়েশন চেঞ্জটা আপনি বুঝতে পারতেছেন কিনা, এটা হলো ব্যাপার। তারপর আমি একটা ছোট উদাহরণ দিয়ে শেষ করি, আমার মনে হয় আর খুব বেশি দিলে দেওয়াটা দরকার নাই। যেমন আপনার যেহেতু আপনাদের সাথে আমার পাইথন ল্যাব ক্লাসও আছে, তো আমি একটা স্টুডেন্ট পাইথন শিখতে পারবে কিনা এটা যদি আমি মেজার করতে চাই, সেক্ষেত্রে কিসের কোন ভেরিয়েবলের উপর নির্ভর হতে পারে? স্যার রেজাল্ট।
রেজাল্ট প্রিভিয়াস কোন ল্যাঙ্গুয়েজ সে শিখছে কিনা। ভেরি গুড। এই যে এগুলো হলো রিলেভেন্স ভেরিয়েবল। যেমন প্রথম কথা আমি একটা ধরেন বললাম যে প্রোগ্রামিং এর প্রতি তার ইন্টারেস্ট আছে কিনা, এটা একটা ভেরিয়েবল হতে পারে। তারপর মনে করেন কোডিং এক্সপিরিয়েন্স আছে কিনা, সেটা অন্য একটা ভেরিয়েবল হতে পারে। তারপর হইতে পারে সে পাইথন কোর্স নিবে কিনা। তো এই ধরনের বিভিন্ন ভেরিয়েবল এনে আপনি এগুলো প্রবাবিলিটি গুলো কিন্তু আস্তে আস্তে ক্যালকুলেট করতে পারেন। তো এক্ষেত্রে এই এই যে প্রবাবিলিটির ভেরিয়েবল গুলো দিয়ে যে আপনি যেই গ্রাফগুলো ক্রিয়েট করবেন সেগুলো হলো আসলে বেজিয়ান নেটওয়ার্ক। যেহেতু বেজিয়ান ফর্মুলার উপরে এগুলো আমরা ক্যালকুলেট করব। এটাতে আমি ব্রিফলি একটু শেষ করি। যেমন পাইথনের যেটা আমি দিলাম সেটা আমি এভাবে উদাহরণ দিতে পারি। যেমন এটা আপনি রিপ্রেজেন্ট করবেন কিভাবে ভেরিয়েবলগুলো, সেটা আমি একটু করে দেখাই আপনাকে। যেমন ধরেন সে প্রোগ্রামিং যেমন তার প্রোগ্রামের প্রতি যদি ইন্টারেস্ট থাকে, সে হলো আমি ধরেন বললাম যে প্রোগ্রামে যদি ইন্টারেস্ট থাকে সে হলো কোর্স নিবে, পাইথনের কোর্স নিবে। অথবা যদি কোডিং এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে হলো সে তখন কোর্সটা নিতে পারে। অথবা যদি সে কোর্সটা নেয় অথবা কোডিং এক্সপিরিয়েন্স থাকলে সে পাইথনটা শিখতে পারে। তারপর যদি কোর্সটা নেয় সেক্ষেত্রে সে পাইথনটা শিখতে পারে। এই যে আপনার পাইথনটা শিখার যে ভেরিয়েবলগুলোর উপর নির্ভর করে সেগুলো আপনি এভাবে একটা মানে রিলেশন বিল্ড আপ করতে পারেন। ঠিক আছে? কি কঠিন লাগতেছে এগুলা? মোটামুটি। স্যার আমাদের কি কোশ্চিনে বাইজেন থিওরাম দিয়েই করা লাগবে? আমরা ইন্টার লেভেলে এটার আরো কিছু সূত্র দেখছিলাম, যদি ডিপেন্ডেন্টের সূত্র কিছু ছিল, ওগুলো দিয়ে করলে হবে না? এই যে এখন যেভাবে বলতেছি এভাবে যদি ডিপেন্ডেন্সি গুলো আপনি একটু ড্র করতে পারেন, ইউ উইল গেট দ্য পার্শিয়াল মার্ক। স্যার ফুল মার্ক লাগবে। ফুল মার্ক লাগবে, আচ্ছা ফুল মার্ক লাগবে। আচ্ছা ওকে, তাহলে এটাকে আমি আর একটু তাহলে উদাহরণ দিই। তাহলে এখানে আমি একটু করে বললাম আপনার, যেমন এই পার্টটা এই রিলেশনটুকু তো বুঝছেন। মানে আপনার প্রোগ্রামিং এর যদি তার ইন্টারেস্ট থাকে সে হলো একটা হয়তো পাইথনের কোর্স নিবে। তারপর কোডিং এক্সপিরিয়েন্স থাকলে তখনও সে একটা পাইথনের কোর্স নিতে পারে, টেক এ কোর্স ফ্রম দ্য পাইথন। কোডিং এক্সপিরিয়েন্স থাকলে সে পাইথন শিখতে পারে। এই ব্যাপারগুলো কি বুঝছেন? জি স্যার। টি মানে হচ্ছে যে পাইথন নিতে পারবে, আর পি মানে হচ্ছে যে স্যার বুঝতে পারিনি এটা। পিটা হলো ধরেন আপনার, আমি এখানে পিটা তুলে বলি। পিটা হলো আপনার ধরেন তার ইন্টারেস্ট আছে প্রোগ্রামিং, ইন্টারেস্ট ইন প্রোগ্রামিং, জাস্ট জেনারেল প্রোগ্রামিং এর প্রতি তার ইন্টারেস্ট আছে। ওকে, তারপর সিটা ধরেন প্রায়র কোডিং এক্সপিরিয়েন্স, কোডিং প্রোগ্রামিং। ওকে, টিটা ধরেন টেকিং এ পাইথন কোর্স। ওকে,
জি আর স্যার। কি লিখলাম জানি, আচ্ছা পিটা এখানে মনে হয় ভুল লিখছি। তারপর মনে করেন এল 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 দিয়ে এখানে এল মিনস হলো আপনার লার্নিং পাইথন, যেহেতু আমার এটা ছিল গোল। ওকে, তো এগুলার উপর ভিত্তি করেই তো আসলে এই কাজটা করবে, তাই না? ব্যাটারি 400 প্রায় শেষ। জি স্যার। আচ্ছা যতটুকু, হ্যাঁ তাহলে এই আমার এইটুকু যদি বোঝেন, তো এখন আমি একটু কি বলতে পারি না, এরকম ধরেন প্রবাবিলিটি অফ পি, পি মানে কি, প্রোগ্রামিং এর প্রতি তার ইন্টারেস্ট আছে। ইয়েস, এই প্রবাবিলিটিটা ধরেন আপনি ধরে নিলাম আপনার কাছে প্রবাবিলিটিটা হলো 70%, অর্থাৎ 0.7 হলো তার ইন্টারেস্টটা আছে। নাই ধরেন কত, পি অফ মানে প্রোগ্রামিং প্রতি ইন্টারেস্ট নাই কত হবে তাইলে 0.3। ভেরি গুড, তাহলে আমি এটা একটা ভেরিয়েবল দিয়ে করলাম। এই ভেরিয়েবলটা কোনটা, এটা এখানে। আচ্ছা এটা 1, এটা 2, এটা 3। এখন 2 যদি বলি কোডিং এক্সপেরিয়েন্স, তাহলে যেমন পিসি, এটা পিপি ধরেন, পি কোডিং এক্সপেরিয়েন্স, এটা কি ছিল, প্রবাবিলিটি অফ প্রায়র কোডিং এক্সপেরিয়েন্স। প্রায়র কোডিং এক্সপেরিয়েন্স, তাহলে এটা প্রবাবিলিটি অফ সি কোডিং এক্সপেরিয়েন্স, মনে করেন আমার যদি ইয়েস হয়, এটা ধরে নিলাম এক্সপেরিয়েন্স আছে 0.6, তাহলে নাই কত হবে 0.4। 0.4, তাই তো বুঝতেছেন তো আপনারা, এটা তো না বোঝার কিছু নেই। এখন আমি মনে করেন দুইটা দিয়ে একটা টেবল বানাই কথার কথা, যেমন পি সি, তারপর তাহলে এই দুইটা যদি থাকে, সে টেকিং প্রোগ্রামিং কোর্সটা কতটুকু সেটা আমরা একটু দেখি। প্রবাবিলিটি অফ টি ইকুয়ালস ইয়েস, প্রবাবিলিটি অফ টি ইকুয়ালস নো। আমরা যদি এইটুকু যদি বের করার ট্রাই করি, তাহলে ইয়েস ইয়েস হতে পারে, ইয়েস ইয়েস হতে পারে। এখানে মনে করেন একটা আপনি ধরলেন যে দুইটাতে যখন যদি তার আগের প্রোগ্রামিং এর আগে থেকে যদি প্রোগ্রামিং ইন্টারেস্ট থাকে, কোডিং এক্সপেরিয়েন্স থাকে, এই প্রবাবিলিটি আমি আরেকটু বাড়াই দিলাম। এখানে 7 আর 6 ছিল, এখানে ধরুন আমি দিলাম 0.75, তাহলে নোটা কত হবে 0.25। তারপর আগে মনে করেন তার ইন্টারেস্ট ছিল কিন্তু কোডিং এক্সপেরিয়েন্স নাই, তাহলে এটা অবভিয়াসলি আর এটা 75 থাকবে না, এটা ধরেন আমার হয়ে গেল 55, তাহলে এটা 0.45। তারপরে এটা মনে করেন নো, এটা ইয়েস আছে, যদিও বা ইন্টারেস্ট প্রোগ্রামিং ছিল না, যে কোনো কারণে মনে করেন কোর্স ওয়ার্ক বা অন্য কোনো কারণে তার কোডিং এক্সপেরিয়েন্স আছে, তাহলে এই প্রবাবিলিটিটা হয়তো আরেকটু কমে যেতে পারে। ওকে, জি স্যার। এখন মনে করেন তার আগেরও কোনো প্রোগ্রামিং ইন্টারেস্ট ছিল না, এখন কোডিং এক্সপেরিয়েন্সও নাই, সেক্ষেত্রে এটা আরো একদম কমে গেল, তাই না? জি স্যার। এইভাবে জিনিসগুলোকে একটু ডিরাইভ করতে পারবেন না আপনারা? জি স্যার, ইনশাআল্লাহ পারবো। তাহলে ঠিক আছে, আজকে আসলে অনেক হয়ে গেছে, আমি জানি না এগুলো আপনারা সবগুলো প্রসেস করতে পারবেন কিনা। স্যার এইভাবে দিলেই হবে? এইভাবে আমি তো পার্টলি দেখাইলাম, আপনাকে আরেকটু যাইতে হবে আর কি। আমি তো মনে করেন এইটুকু দেখাইছি, আপনি আরেকটু গেলেন। স্যার একটা কোশ্চেন করতাম। হ্যাঁ বলেন। স্যার আপনি তো বললেন যে মানে আমাদের মানে ক্রিয়েটিভিটি কোশ্চেন আসবে, অ্যান্সার ওরকম দিতে হবে, বাট স্যার হচ্ছে ফার্স্টে আপনি দুটো লেকচার পড়াইছিলেন থিওরির জন্য, আমরা কি ওটা স্যার পড়বো মিডের জন্য, মানে থিওরির জন্য আর কি? হ্যাঁ ওটা তো পড়বেন, ওটা যদি না, ওগুলো যদি না পড়েন তাহলে আপনি এজেন্ট কি, ইনিশিয়াল নোড কি, গোল স্টেট কি, এগুলো কি বুঝবেন? ওই ধরনের কনসেপ্ট গুলো একটু মাথায় নেবেন আর কি। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে।
নূর মোহাম্মদ, নূর আহমেদ। জি স্যার। তাহলে আমি এই যে দেখেন, আমি আপনাকে বললাম আমি এই দুইটা ভিত্তিতে আমি এখানে একটা টেকিং পাইথন কোর্স এটা বের করলাম, তাই না? জি স্যার। তো আপনি আবার মনে করেন এই দুইটার ভিত্তিতে কথার কথা সে পাইথন শিখতে পারবেন না, বের করতে পারবেন না? জি স্যার পারবো। অর্থাৎ স্যার টি কে আরেকটা কলাম হিসেবে নিব। মানে আপনি এখানে তো আমি দুইটা স্টেপ দেখাইলাম, 3 নাম্বার দিয়ে আরেকটা বের করলেন। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। স্যার এখানে 0.75 এখানে এটা কি ইয়েস ধরবো না? যদি এখানে যেহেতু দুইটা ইয়েস, তাহলে সম্ভাবনা বেশি সে হলো পাইথনের কোর্স নিবে। এই জন্য আমি এখানে প্রবাবিলিটিটা বাড়াই দিছি। এটা আপনি আপনার ইনটিউশন থেকে দিবেন আর কি। জি স্যার। পরবর্তীতে যখন লার্নিং পাইথন এটা বের করব তখন কি স্যার এই টেকিং পাইথন যে টিটা থাকবে সেখানে কি এটা ইয়েস দিব? হ্যাঁ, এখানে তো আমি 4টা কম্বিনেশন দেখালাম, এই 4টার বাইরে কোনো কম্বিনেশন হইতে পারে না। ও মানে স্যার 3 নাম্বার কলামটা থেকে সেম সি এর যে কম্বিনেশনটা ওইভাবে হবে? হ্যাঁ, তখন হবে আপনার এখানে হবে ধরেন সি মানে হবে, স্যার এখানে টি হবে। 4টা ইয়েস। জি স্যার। না এখানে সি হবে, টি হবে, এখানে এল হবে। এখানে সি হবে, এখানে টি হবে, এখানে এল হবে। মানে স্যার পি তে হবে 4টা ইয়েস 4টা নো, সি তে হবে 2টা ইয়েস 2টা নো, এভাবে? ও আপনি কি পুরো 8টা ইউজ করবেন? আমি বলতেছি এখানেও, এখানে যেমন পি সি টি দিয়ে করছি না আমরা, এই যে পি সি টি দিয়ে করছি, এরপরে আপনি সি টি এল দিয়ে করবেন, সি টি এল দিয়ে করবেন। ও আচ্ছা, একটা বাদ দিয়ে করব। হ্যাঁ, একটা বাদ দিয়ে করবেন। পরে আবার মনে করেন আরো সবগুলো নিয়ে করতে পারেন এজ ইউ উইশ। জি স্যার, বুঝতে পারছি। বলেন, আর কোনো ছোটখাটো প্রশ্ন থাকলে বলেন। আমাদের চার্জও একদম শেষ। আই উড লাইক টু ফিনিশ। আমি বলি আপনার ডিস্ট্রিবিউশনটা কিভাবে থাকবে? মার্কস ডিস্ট্রিবিউশন আমিও তো আসলে ঠিক জানি না। তো এটা তো বললাম আপনার হয়তো 2 থেকে 3টা কোয়েশ্চন থাকবে, সিচুয়েশন দেওয়া হবে, যেটা হয়তো ওই যে আপনার সার্চ অ্যালগরিদম বা এরকম ইনটিউশন গুলো দিয়ে আপনাকে একটা প্রবলেম সলভ করতে হবে। আর দ্বিতীয় হলো এই যে প্রবাবিলিটি থিওরি গুলো দিয়ে হয়তো আর আপনাদের আমি একটা জিনিস বলি, আপনারা টেনশন নিয়েন না প্লিজ, রিল্যাক্স মোডে পরীক্ষা দেন, ধীরে সুস্থে, মানে প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ারও কিছু নাই, ধীরে সুস্থে আস্তে ধীরে এগুলো বুঝে বুঝে যতটুকু পারেন অ্যান্সার করেন। এখানে বেশি লেখারও কিছু নাই, তারপর আন্দাজেও লেখার কিছু নাই। জাস্ট আপনারা, আমি যতটুকু পড়ালাম, যদিও আমার ক্লাস খুব বেশি আসলে হয় না, তারপরে আমি আশা করতেছি আমি যতটুকু পড়ালাম ওটুকুর মধ্যে আপনারা ভালো অ্যান্সার করতে পারবেন। হ্যাঁ, পলাশ। স্যার আমরা যদি স্যার প্রিভিয়াস কোশ্চেন গুলো সলভ করি বা কোশ্চেন দেখি, ওইটা থেকে কি স্যার কোশ্চেনের আইডিয়াটা পাইতে পারি? বিলিভ ইট অর নট, আমি আসলে প্রিভিয়াস কোয়েশ্চেন সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, নাম্বার 1। নাম্বার 2, আর আপনারা হয়তো জানেন আমাদের মডিউল লিডার হলো নুরুজ্জামান ফারুকী স্যার। তো উনি যদি অলরেডি প্রিভিয়াসলি কোনো কোয়েশ্চেন করে থাকে, এগুলো যদি আপনারা তো স্টুডেন্ট গ্রুপের মধ্যে এগুলো মনে হয় শেয়ার করেন বা আছে, তো আপনারা এগুলোও একটু দেখতে পারেন আর কি। ওকে স্যার। না, ডেফিনেটলি কোনো একটা প্রবলেম সলভ করলে প্রিভিয়াস কোয়েশ্চেন ডেফিনেটলি একটা কাজে দিবে। যদিও আমি জানি না আসলে লাস্ট ইয়ারগুলোতে কিরকম কোয়েশ্চেন ছিল, তারপরও আপনারা সলভ করতে পারেন, তাহলে এগুলোও কাজে দেওয়ার কথা। এনি কোয়েশ্চেন, এনি আদার? স্যার আমরা তো মোটামুটি অনেকগুলো টপিকই পড়ছি, কিন্তু স্যার আমাদের ওই টপিকের নামগুলো মনে থাকে না। স্যার একটু যদি শর্টলি একটু নামগুলো বলতেন। কোন টপিক কভার হয়েছে? মানে স্যার থিওরি বাদে যেসব কভার হয়েছে, অ্যালগরিদম, এগুলো আর কি।
না আজকে তো যেগুলো পড়ালাম এগুলো আর তো বলার দরকার নেই। এর বাইরে কি ছিল? না স্যার। ওই এনভায়রনমেন্ট গুলো বুঝতে হবে আর কি। এনভায়রনমেন্ট বলতে এই যে ইনিশিয়াল স্টেট, এজেন্ট, গোল স্টেট, তারপর অ্যাকশন, কজ, এই টার্মিনোলজি গুলো তো আছেই। আর কি ছিল? আমি তো ফার্স্ট লেকচারে কি পড়াইছিলাম? আচ্ছা দাঁড়ান, আমি ফার্স্ট লেকচারে থিওরি ছিল। থিওরি মানে তাও কনসেপচুয়াল থিওরি। আমি আবারও বলতেছি এগুলো কিন্তু আপনার কোনো মুখস্থ করার দরকার নেই। আপনি মুখস্থ করবেন কোনো কাজে আসবে না। জি স্যার। তো ওখানে বেসিক টার্মিনোলজি গুলো তাহলে দেখেন একটু। তারপর আজকে যা পড়ালাম এগুলো একটু মাথায় গ্রাফস করার ট্রাই করেন। বিশেষত আজকে যতটুকু পড়ালাম ওটুকু যদি গ্রাফস করতে পারেন, I think you will be able to answer the questions in the hall. ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক টাইম দিলেন আজকে। না আপনাদের আসলে ওই যে রেগুলার সময় হয়তো ক্লাসে সময় ওভার করতে পারেন, এই জন্য একটু আপনারাও সাফার করতেছেন, বুঝতে পারতেছি। তারপরও ট্রাই ইউর বেস্ট টু আইডেন্টিফাই হোয়াট have been asked in the exam hall or in the question and answer it accordingly. So all the best. ঠিক আছে তাইলে। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।